নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুরোধের প্রেক্ষিতে গণিতের বিষয়ের অ্যান্সারগুলো নিয়ে আসলাম আজকে। তোমরা অনেক অনুরোধ করেছো দ্বিতীয় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট গণিতের প্রথম 1 নং অ্যাসাইনমেন্টের যে অ্যান্সারগুলো সেগুলো এখন দেখব। তার আগে বলে রাখি, এই অ্যাসাইনমেন্টের অ্যান্সার হবে 1 নং অ্যাসাইনমেন্ট গণিত। শিরোনাম হবে 1 নং অ্যাসাইনমেন্ট গণিত। আবার বলছি, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে 1 নং অ্যাসাইনমেন্ট গণিত। আমি শুরু করছি। তোমরা দেখো, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 4টি, সৃজনশীল প্রশ্ন আছে কিন্তু 3টি। এটার পরে আরও 2টি সৃজনশীল আছে। আমরা আগে প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রথম প্রশ্নটা হচ্ছে 0.6 পুনঃপুনিক ইন্টু 0.9 পুনঃপুনিক সমান কত। এটা বাস্তব সংখ্যা ও সেট ফাংশন থেকে করা হয়েছে, বাস্তব সংখ্যা থেকে করা হয়েছে। পরবর্তী প্রশ্ন বাস্তব সংখ্যা, সেখানে হচ্ছে 32 সমস্ত 37/21/37 এর আবৃত দশমিকে প্রকাশিত মান কত। তারপর হচ্ছে n = 2 p-3 p ইপসিলন n এবং n স্কয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। u = 2 3 4 5, আচ্ছা, যে একটা মান আছে এবং এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। এখান থেকে a প্রাইম কাপ বি সমান কত। তারপর একটা সৃজনশীল প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ আমরা বিগত ভিডিওতে দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো সেগুলো দিয়ে দিয়েছি। তোমরা যদি প্রশ্ন দেখতে চাও তাহলে সেই ভিডিও থেকে দেখে নাও। আজকে ভিডিওতে আমরা কথা না বাড়িয়ে অ্যান্সার দিকে চলে যাচ্ছি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে, কারণ তোমাদের জন্য আমরা রেগুলারলি অনেক কষ্ট করছি, প্রশ্ন এবং অ্যান্সারগুলো দিচ্ছি খুব কষ্ট করে। তোমরা সেই কষ্টের প্রতিদান দিবে আশা করছি। তো প্রথম প্রশ্ন যেটা ছিল পৌনঃপুনিকের 1 নং প্রশ্ন, আমরা যে অ্যান্সারগুলো দিচ্ছি শতভাগ সঠিক। তোমরা নির্দ্বিধায় তোমাদের খাতায় লিখে নিতে পারো, কোনো রকম ভুলভ্রান্তি নেই। তোমরা নির্দ্বিধায় তোমাদের খাতায় তুলে নিতে পারো। আমি আবারও বলছি, নির্দ্বিধায় খাতা তুলে নিতে পারো। তো প্রথম প্রশ্ন, শিরোনামটা আমি বলে দিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে 0.6 ইন্টু 0.9 পুনঃপুনিক। এখানে পুনঃপুনিকের অঙ্ক কীভাবে করে, পুনঃপুনিকের জন্য একটি নিচে 9 আসে, উপরে 6, তারপর হচ্ছে পুনঃপুনিক ছাড়া যে সংখ্যা -0, এখানে 0 না দিলেও চলবে। তারপর হচ্ছে পুনঃপুনিকের জন্য 9, তারপর এখানে যে সংখ্যাটি সেটা হচ্ছে 9। তাহলে এখানে 9/9, 9কে 9 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 6/9, তাহলে 6/9 হচ্ছে 0.6 পুনঃপুনিক। 0.6 পুনঃপুনিক কেন হয়েছে, কারণ 9 আছে নিচে, প্রত্যেকটা 9-এর জন্য যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার পুনঃপুনিক হবে। তাহলে এই হচ্ছে অ্যান্সার, প্রথম প্রশ্নের অ্যান্সার। তোমরা আশা করছি প্রথম প্রশ্নের অ্যান্সারটা লিখে নিতে পারবে, ভিডিওটি দেখে দেখে আমি বলার সাথে সাথে লিখে নিতে পারবো, খুবই ছোট অঙ্ক। পরবর্তী যে অঙ্কটি সেটি হচ্ছে আবৃত দশমিকে প্রকাশিত মান 32 সমস্ত 21/37। প্রথমে আমরা এই সমস্ত যে অঙ্কটা সমস্তটা আগে ভাঙিয়ে ফেলবো। সেখানে আমরা কি করব, নিচে যেই হরটা থাকবে সেটাকে আমরা ঠিক রাখবো। সেটাকে আমরা যে সমস্ত মানগুলো আছে যেভাবে আমরা ভাঙাই সেই পদ্ধতিতে প্রথমে কোনাকুনি গুণ দিব, তারপর উপরের সাথে যোগ করব, মানে লবের সাথে যোগ করব। গুণ করার পরে 37 গুণ 32 যোগ 21 দিলে যেটা আসে সেটা হচ্ছে 1205। তাহলে 1205/37 অ্যান্সারটা হয় 32.567 তা 567 যেহেতু বারবার পুনরূপ করছে, তাই 5-এর উপর পুনঃপুনিক এবং 7-এর উপর পুনঃপুনিক দিলে হবে, মধ্যেরটা পুনঃপুনিক দেওয়ার প্রয়োজন নেই। যদি দাও তাহলে ভুল হবে, কারণ 3টা পুনঃপুনিক যখন হয় তাহলে তখন মধ্যের পুনঃপুনিকটা হয় না। আর আমরা জানি যে একই সংখ্যা যখন বারবার পুনরাবৃত্তি হয় তখন সেক্ষেত্রে আমরা পুনঃপুনিক ইউজ করি। এবং তোমাদের অনেকে ক্যালকুলেটর ইউজ করলে এখানে 5 7 দেখতে পারো, বা 5 এখানে 8 পর্যন্ত দেখতে পারো। এটা হচ্ছে তোমাদের ক্যালকুলেটরের অ্যান্সারের ডিজিট কম দেখানোর সমস্যা হতে পারে, তবে আমাদের অ্যান্সার শতভাগ কারেক্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরে আমরা চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে। এই প্রশ্নটি সেট অফ ফাংশন থেকে করা হয়েছে। তোমাদের অনুরোধের প্রেক্ষিতে কিন্তু আমরা ভিডিওগুলো দিচ্ছি, তোমরা বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দাও। তোমাদের বন্ধুরা যারা এখনও অ্যান্সারগুলো করতে পারেনি দ্রুত শেয়ার করে দাও। দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় আগামী 15 তারিখ বা 16 তারিখ থাকতে পারে, তো তার আগেই তোমরা অ্যান্সারগুলো করে নিতে পারো। আমরা তো আজকে দিয়ে দিচ্ছি। এবং আস্তে আমাদের ফিজিক্সের অ্যান্সারগুলো দেওয়া আছে, আমাদের বাংলাদেশি বিশ্ব পরিচয় বিজ্ঞানের অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিবে। এবং সবগুলো ক্লাসেরই প্রশ্ন এবং অ্যান্সার দেওয়া আছে, তোমরা সেখান থেকে আমাদের তাদের ইউটিউব চ্যানেল থেকে সেগুলো দেখে নিবে। আশা করছি তোমরা আমাদের সাথে থাকবে। 3 নম্বর প্রশ্ন, এখানে দেওয়া আছে n = 2p-3 p ইপসিলন n। p স্বাভাবিক সংখ্যা বললে 2p অবশ্যই জোড় সংখ্যা এবং 2p-3 অবশ্যই বিজোড় সংখ্যা। এটা তো বুঝতে পেরেছো। তাহলে এখন আমার প্রশ্নে বলা আছে n স্কয়ার। তাহলে n স্কয়ারকে আমরা 4 দ্বারা ভাগ করব। n স্কয়ার সমান হচ্ছে 2p-3 হোল স্কয়ার। তো এটাকে আমরা যদি বর্গের সূত্রে ভাঙাই তো হচ্ছে 2p স্কয়ার মাইনাস 2 ইন্টু 2p 2 ইন্টু ab, তাহলে এর মান হচ্ছে 2p আর b এর মান হচ্ছে 3 প্লাস b স্কয়ার 3 হচ্ছে 3 স্কয়ার, তাহলে 4p স্কয়ার মাইনাস 12p, 3 দুগুণে 6 6 দুগুণে 12, 12p প্লাস 9। এবার আমরা কি করব,
আমরা কিন্তু খাতায় করে করে তোমাদের জন্য অ্যান্সারগুলো করেছি। এখানে যেটা দেখা যাচ্ছে না, এটা আমাদের যখন আমরা ছবিটা তুলেছি তখন স্পষ্ট আসেনি। এখানে হবে হচ্ছে পোর ফি, মানে এখানে আমরা কমন নিয়েছি পোর পি ব্যাকেট পি মাইনাস 3 প্লাস 9, মানে এই যে এখানে যে লেখাটা আছে এই জন্যে এটাই হবে এখানকার অ্যান্সারটা। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা যখন ছবিটা তুলেছিলাম আমাদের খাতা থেকে তখন স্পষ্ট তুলতে পারিনি। এখানে পোর পি জোড় সংখ্যা হবে, কাজেই পোর পি ইন্টু পি মাইনাস 3 অবশ্যই জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য। আবার 9কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 1, এই জন্য পোর পি ইন্টু পি মাইনাস 3 প্লাস 9 বা এন স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমাদের 3 নম্বর অ্যান্সার। তারপরে আমরা 4 নম্বর অ্যান্সারে চলে যাবো। তোমরা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দাও, তোমাদের বন্ধুরা যেন ভিডিওটা দেখতে পারে এবং সবাইকে জানিয়ে দাও। তোমরা যখন স্কুলে যাবে বা যখন অ্যাসাইনমেন্ট আনতে যাবে সবাইকে জানিয়ে দিবে যে তালুকদার একাডেমিতে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং প্রশ্ন এবং অ্যান্সার সবার আগে আমরা দিয়ে দিই। তোমরা সেখান থেকে দেখে তোমরা স্কুলে জমা দিবে, কারণ বার্ষিক পরীক্ষা যেহেতু হচ্ছে না, অ্যাসাইনমেন্টের উপরই তোমাদের পরবর্তী ক্লাসে উঠানো হবে। যদি অ্যাসাইনমেন্ট জমা না দাও তাহলে পরবর্তী ক্লাসে উঠতে পারবে না। আর আমি আরেকটা কথা বলে নিই, অ্যাসাইনমেন্টগুলো কিন্তু কারিগরি শাখা, মাদ্রাসা শাখা এবং জেনারেল শাখা সবার জন্যই একই অ্যাসাইনমেন্ট, গণিতের বিষয়ের জন্য। তো এটা মনে করার কারণ নয় যে মাদ্রাসা শাখা বা কারিগরি শাখা আলাদা অ্যাসাইনমেন্ট, সবার একই অ্যাসাইনমেন্ট। 4 নম্বর প্রশ্ন ছিল এই যে অ্যান্সারটা, সেটা আমরা ইউর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, এখান থেকে আমাদের বের করতে বলেছে এ প্রাইম কাপ বি। তো এখানে প্রথমে আমাকে এ প্রাইম বের করতে হবে। এ প্রাইমের সূত্র হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে আমরা এ এর মানটা বিয়োগ দিব। ইউনিভার্সাল সেট থেকে যখন আমরা 2 4 6 বিয়োগ দিব, এখান থেকে 2 4 6 বাদ যাবে, তার মানে এখানে 3 5 7 আর 9 থাকবে। এটা হচ্ছে এটা। তারপর হচ্ছে আমরা এ প্রাইম ক্যাপ বি ইকুয়াল হবে এ প্রাইমের মান বসাবো, ক্যাপ বসাবো, তারপর 3 5 7। এখানের মধ্যে আমরা যে কমন যে টার্মগুলো কমন আসবে সেই টার্মগুলো আমরা এখানে বসাবো। তার এখানে 3 5 এবং 7 বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা সৃজনশীল প্রশ্ন চলে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্ন। আমরা প্রশ্ন তো অলরেডি দেখিয়ে দিয়েছি, তোমরা জানো যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার। তোমার কাছে প্রশ্ন আছে আমরা আশা করছি। আমরা প্রথম ভিডিওতে আমরা প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। তোমরা যদি ভিডিওগুলো না পেয়ে থাকো তাহলে আমরা চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের প্রশ্ন সেই প্লেলিস্টে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে। আর আমাদের আরেকটা কথা হচ্ছে আমরা প্লেলিস্ট আকারে করে দিয়েছি ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 এই 4টা প্লেলিস্টে গেলে তোমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের অ্যান্সার পেয়ে যাবে। সেখানে আমরা শুধু অ্যান্সারের সলিউশনের প্লেলিস্ট করেছি। সেখানে তোমরা ক্লাস 9-এর যে অ্যাসাইনমেন্টগুলোর অ্যান্সার, সেখানে তোমরা ক্লাস 9-এর প্লেলিস্টে ঢুকলে প্রথম অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সাবজেক্ট ওয়াইজ অ্যান্সারগুলো তোমরা সেগুলো পেয়ে যাবে আশা করছি। প্রথম অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো কিন্তু আমরা একসাথে দিয়েছি, কিন্তু অনেকে বলেছে ভাই একসাথে দিলে বুঝতে অসুবিধা হয়, তাই আমরা বিষয়ভিত্তিক আলাদা আলাদা ভিডিও তৈরি করছি। তো প্রথম একের ক, এখানে হচ্ছে এন এর মান আমরা জানি স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার n ইকুয়াল 1 2 3 4 5 ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তো আমরা যদি এখানে x ইকুয়াল টু 1 বসাই তাহলে x স্কয়ার ইকুয়াল টু 1 হবে। হ্যাঁ, এই যেহেতু আমাদের এখানে দেওয়া আছে x স্কয়ার, তো x স্কয়ার ইকুয়াল টু 1 হবে, যেটা 3 থেকে বড় নয়। যেটা আমরা কেটে দিয়েছি, মানে আমরা যেভাবে উত্তরটা তুলেছি ঠিক সেভাবে উত্তরটা তুলবে। আমরা কিন্তু খাতা থেকে ছবি তুলেছি, আমরা খাতায় করেছি তারপর খাতা থেকে ছবি তুলেছি। এবং এক্স কিউব ইকুয়াল 1 গ্রেটার দেন 30, ঠিক আছে। তাহলে এটা 30 থেকে ছোট, 1 30 থেকে ছোট, যেটা আমরা বুঝতে পেরেছি। এক্স ইকুয়াল যখন 2 ধরবো তখন এক্স স্কোয়ার মান আসবে 4, যেটা 3 থেকে বড়, তাহলে এটা নেওয়া যাবে। এবং এক্স কিউব এটা 30 থেকে ছোট, 8 যখন আসবে 30 থেকে ছোট, 3 যখন ধরবো 9 আসবে সেটা তো বড়, 27 আসবে, সেটা হচ্ছে যেহেতু এক্স কিউব 27, 3 ধরলে 27 আসবে, সেটা 30 থেকে ছোট। যখন 4 ধরবো তখন এখানে 16 আসবে, কিন্তু এখানে আবার বেশি হয়ে যাবে, মানে 30 থেকে 64 তো অবশ্যই বড়, তাহলে চিহ্নের সাথে মিলছে না, তাই এটা ক্রস। তাহলে যে দুটো ক্রস সেই দুটো বাদে মধ্যে যে দুটি সংখ্যা সেটা হচ্ছে x আর 2, তাহলে শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ হচ্ছে 2 আর 3, তার নির্ণয় সেট হবে 2 and 3। সেট লেখার সময় অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটা মাস্ট, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবে, তারপর অ্যান্সার লিখবে। আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য অ্যান্সারগুলো তৈরি করছি, তোমরা সেই কোর্সের প্রতিফলন হিসেবে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে জানিয়ে দিবে যে তালুকদার একাডেমিতে সেই প্রশ্ন এবং অ্যান্সারগুলো আছে, তোমরা সেই প্রশ্নর অ্যান্সারগুলো দেখে নিতে পারবে।
এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেয়, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা এখনও অ্যান্সারগুলো পাচ্ছে না এবং অ্যান্সারগুলো কীভাবে করবে, কারণ বেশিরভাগ স্টুডেন্টই টিচার নাই বাসায়। তো টিচার থাকলেও যে সঠিক উত্তর দেবে, কারণ আমাদের এখানে বিশেষজ্ঞ প্যানেল আছে, তারা বারবার প্রশ্নগুলো দেখেছে এবং সবাই মিলে প্রশ্নগুলো অ্যান্সার সলভ করেছে এবং খুবই গুরুত্ব সহকারে প্রশ্নগুলো সলভ করেছে। যেহেতু আমরা পুরো বাংলাদেশ ব্যাপী কাজ করছি সবাইকে নিয়ে, সবার যেন ভালোটাই হয় আমরা সেই চিন্তাই করছি, সব যেন গণিতে ফুল মার্কসটা পাও, সেই আশায় আমরা তোমাদেরকে অ্যান্সারগুলো দিচ্ছি যাতে তোমরা কেউ খারাপ না করো। আচ্ছা, পরবর্তী যেই 2 নাম্বার খ, যেখানে আমরা দেওয়া আছে যে এফ অফ 2 -2 = 0, তাহলে এফ অফ এক্স এর যে মানটা দেওয়া আছে এক্স কিউব, এটা উদ্দীপকে দেওয়া আছে x³ + kx² - 4x - 12, তাহলে এফ অফ -2 বসালে এক্স এর জায়গায় -2 বসবে, তাহলে এটা বসিয়ে যে মানটা আসবে বসানোর পরে -k + k × 4 2² -2² = 4 মাইনাস প্লাস মাইনাসে প্লাস, তাহলে 4 × 8 -12, তাহলে -8 + 8 কাটা যায়, বাকি থাকে হচ্ছে 4k - 12। প্রশ্ন মতে এফ অফ -2 = 0, তাহলে এফ অফ -2 = 0 মানে এই মানটার সমান হচ্ছে 0, তাহলে 4k - 12 = 0, তাহলে 4k = 12, k = 12/4, তাহলে k এর মান হচ্ছে 3। এখন যদি আমরা উভয় পক্ষকে রুট করে দেই, তাহলে √k = √3, উভয় পক্ষে বর্গমূল করে। সুতরাং k একটি অমূলদ সংখ্যা, √k একটি অমূলদ সংখ্যা। কেন? কারণ আমরা জানি √3 একটা অমূলদ সংখ্যা, যেহেতু √3 একটা অমূলদ সংখ্যা তাই √k একটা অমূলদ সংখ্যা। অনেকে কিন্তু আমরা দেখেছি যে √3 অমূলদ সংখ্যা করতে বলবে, সেটা কিন্তু করা লাগবে না, কারণ যেহেতু এটা সৃজনশীল প্রশ্ন ক্ষয়ের জন্য 4 নাম্বারের জন্য এই অ্যান্সার যথেষ্ট, তোমরা আর বাড়তি কিছু করার দরকার নেই। √k অমূলদ সংখ্যা এখানেই প্রমাণ দেখিয়ে দিবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা একের ঘয়ে চলে যাই। তোমরা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, আমরা ভিডিওর মাঝে মাঝে অনেক ইম্পর্টেন্ট কথা বলে যাব, তো তোমরা সেগুলো যেন মিস না করো সেজন্য বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে এবং ইউটিউব থেকে সরাসরি দেখার চেষ্টা করবে। তো ক্ষয়ের অ্যান্সার হচ্ছে, প্রথমে আপনাদের দেওয়া আছে g of a = 1 + a³ + a⁶/a³। এখানে g এর মান যদি আমি a² ধরি, তাহলে এর জায়গায় স্কয়ার বসে যাবে, তাহলে বসানোর পর যে মানটি আসবে a² হচ্ছে a⁶, a² হচ্ছে a⁴, তাহলে এখানে a⁴, তাহলে g of a এর মান আসছে এটা। এখন আমাকে দেখাতে হবে g of a এর মান যেটা, g of a⁻² এর মান একই আসে কিনা। যদি একই আসে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখে আমরা প্রুভ করে দিতে পারবো। তাহলে g of a এর মান এটা, তো g of a⁻² এর মান হবে a⁻²3, a⁻²6, a⁻²3, তো এখানে বসালে যে মানটা আসে দেখো। তারপর আমরা a⁻6 হচ্ছে 1/a⁴, a⁻12 হচ্ছে 1/a⁴, দেখো আমরা সেটাই করছি 1/12, তাহলে যে মানটি আসছে এখানে আমরা লসাগু করলাম, a⁴ হচ্ছে লসাগুর হরটা হবে, তারপর তাহলে 1 দ্বারা গুণ করলে a⁴ a⁴ হবে, এখানে a⁴ আছে অলরেডি, তো a⁴ 12 থেকে a⁴ বিয়োগ যাবে, কিন্তু ভাগ হচ্ছে বিয়োগ, তারপরে 1 হবে এখানে a⁴ 1। তো তারপরে এই জিনিসটা এভাবেই ঠিক থাকবে। তারপর আমরা উপর নিচে ভাগ করে দিব। ভাগ সংখ্যা যখন উপরে চলে যায় ভাগের ক্ষেত্রে, তখন এটা উপরে চলে যায় নিচেরটা এবং উপরেরটা নিচে চলে যায়। তাহলে a⁴ উপরে যাবে এবং কাটাকাটি গেলে 1 + a⁴ + a⁴, এটা আমরা সাজিয়ে লিখেছি প্রথম লাইন, তারপর a⁴। তার মানে আমরা কি বলতে পারি? সুতরাং g of a² = g of a⁻² প্রমাণিত। আশা করছি তোমরা প্রথম সৃজনশীলের অ্যান্সার বুঝতে পেরেছো। দ্বিতীয় সৃজনশীল এবং তৃতীয় সৃজনশীল অনেকটাই ক্রিটিক্যাল তোমাদের নবম শ্রেণীর স্টুডেন্টের জন্য, দশম শ্রেণীর স্টুডেন্টের জন্য। তবে আমরা বলছি যে আমরা যেহেতু আছি তোমাদের সাথে, তোমরা সঠিক অ্যান্সারটি পাবে। তো আমরা সেগুলো এখন দেখব। প্রথম প্রশ্নটা একটু দেখে নিই আমরা। এটা হচ্ছে দ্বিতীয় সৃজনশীলের উদ্দীপক। তোমরা দেখতেই পাচ্ছ যে এই উদ্দীপক থেকে অ্যান্সারগুলো কীভাবে করবে তোমরা কিন্তু খুব চিন্তায় পড়ে গেছো। আমরা কিন্তু খুব সহজে তোমাদেরকে বোঝানোর জন্য অ্যান্সারগুলো তৈরি করে রেখেছি। আমরা এখন সেগুলো আস্তে আস্তে দেখবো। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের প্রত্যেকটি সাবস্ক্রাইবে আমাদের অনুপ্রেরণা। তোমাদের অনুপ্রেরণা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। তোমাদের বন্ধু বান্ধবদেরকে তোমরা তালুকদার একাডেমি সম্পর্কে জানাবে, যাতে তারা তালুকদার একাডেমি থেকে সাহায্য নিতে পারে এবং তাদের যে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো সেগুলো যেন করে নিতে পারে। এটা দ্বিতীয় প্রশ্নের উদ্দীপক। তোমার কাছে প্রশ্ন আছে আমি জানি, যেহেতু আমরা ইতিমধ্যেই প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে প্রশ্নগুলো সংগ্রহ করে নিয়েছো আমরা জানি। তো আমরা প্রশ্নগুলো পড়ছি না, যেহেতু এখানে প্রথম চিত্র যেটা তোমরা দেখেছো অনিয়মিত বহুভুজ, এখানে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে কত, ইএফজি এর অর্ধবৃত্তের পরিধি, তারপরে এবিসিডি ইএফজি এর পরিসীমা ক্ষেত্রফল কত। তো প্রথম প্রশ্নটা হচ্ছে বিসি এর দৈর্ঘ্য।
সবার আগে আমার যেটা করতে হবে, এই প্রথম প্রশ্নের সলিউশন করার আগে আমার এই চিত্রটাকে আমাকে সহজভাবে সাজাতে হবে। আমাদের এখানে এটা এইটুক, এই জি থেকে ইএফজি এটুকু একটা কিন্তু অর্ধবৃত্ত, কারণ পুরোটা যদি বৃত্ত হয় তাহলে এটা অর্ধবৃত্ত। তাহলে আমরা জি ই ওয়াই এ এই পুরোটাকে আমরা কি বলতে পারি, আয়ত বলতে পারি, যেহেতু এখানে 12 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার, ই থেকে ডি 5 সেন্টিমিটার যদি হয় আর পুরোটা যদি 12 সেন্টিমিটার হয় তাহলে ডি থেকে ওয়াই হবে 7 সেন্টিমিটার, সহজ হিসাব। ই থেকে ডি যদি 5 সেন্টিমিটার হয়, জি থেকে এ হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে ডি থেকে ওয়াই হচ্ছে 5 সেন্টিমিটার। ডি থেকে ওয়াই যদি 5 সেন্টিমিটার হয় তাহলে যদি আমি এখানে রেখা বর্ধিত করে দিই তাহলে সি থেকে এক্স হচ্ছে এটা 7 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। আর এখানে মান তো দেওয়া আছে 7 সেন্টিমিটার, যদি ডি থেকে সি পর্যন্ত 7 সেন্টিমিটার হয় তাহলে ওয়াই থেকে যে এক্স পর্যন্ত ধরলাম আমরা সেটা কিন্তু 7 সেন্টিমিটার, আর পুরোটা এ থেকে বি পুরোটা কিন্তু 15 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটা 7 সেন্টিমিটার আর পুরোটা যদি 15 সেন্টিমিটার হয়, এখানে 7 আর এতটুকু এ থেকে ওয়াই পর্যন্ত যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এ থেকে এক্স পর্যন্ত হচ্ছে 7 5 12 সেন্টিমিটার। তাহলে পুরোটা যদি 15 সেন্টিমিটার হয় তাহলে এক্স থেকে বি পর্যন্ত হচ্ছে 3 সেন্টিমিটার। যেহেতু আমার প্রথমে বিসি বের করতে বলেছে। আর এখানে আরেকটা কথা, চিত্রে কিন্তু বলা আছে যে ডিই ইকাল টু জিই, ডি যদি জিই হয় তাহলে জি এর মান 5, এ ওয়াই এর মান 5। আশা করি বুঝতে পেরেছ। তো এবার আমরা যাচ্ছি যে সি এক্স এর মান দেওয়া আছে আর এক্স বি এর মান পেয়েছি, আমরা সি এক্স এবং এক্স বি এর মান পেয়েছি, তাহলে আমরা বিসি এর মান সহজে বের করতে পারবো। কারণ আমরা জানি সমকোণ ত্রিভুজের সূত্র হচ্ছে যে কোনো বাহু বের করার সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার ইকাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যে সেই সূত্রতে আমরা যখন ফেলবো, বিসি হচ্ছে অতিভুজ, তাহলে আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে দিলে সি এক্স স্কয়ার প্লাস বি এক্স স্কয়ার করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তো দেখো আমরা প্রথমে কি করেছি, প্রথম সৃজনশীল 2 নম্বর সৃজনশীলের ক এর উত্তর, বিসি এর দৈর্ঘ্য বিসি স্কয়ার ইকাল টু সি এক্স স্কয়ার প্লাস বি এক্স স্কয়ার। আমরা যেভাবে চিত্রটা এঁকেছি তোমরা ঠিক সেভাবেই চিত্রটা তোমাদের খাতায় তুলে নাও। তোমরা চিত্রটা আমরা যেভাবে তুলেছি, সুন্দরভাবে চিত্রটা উপস্থাপন করেছি, ঠিক সেভাবে চিত্রটা তুলে নাও। প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু হুবহু তুললে হবে না, কারণ এখানে সুন্দরভাবে বোঝানো হয়েছে যে 7 সেন্টিমিটার, এখানে 7 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার কীভাবে হয়েছে এই চিত্র দেওয়া আছে। তোমরা এখান থেকে পুরোটা দেখে নাও, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা কয় ছিলাম, বিসি স্কয়ার ইকুয়াল টু সি এক্স স্কয়ার প্লাস বি এক্স স্কয়ার। এখানে সি এক্স এর মান হচ্ছে 7 আর বি এক্স এর মান 3, এটা আমরা পেয়েছি। দুটোই আমরা চিত্র থেকে বুঝতে পেরেছি। তাহলে 7 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 49, 3 স্কয়ার হচ্ছে 9, তাহলে দুটো যোগ করলে হচ্ছে 58। বিসি এর মান হচ্ছে √58, যেহেতু বিসি স্কয়ার ছিল তখন ছিল 58, তো স্কয়ারটা এই পাশে চলে গেলে বর্গমূল হবে, তাহলে 58। তাহলে বিসি এর মান 58, রুট হচ্ছে 7.616। তাহলে এটাই অ্যান্সার, কয়ের অ্যান্সার শেষ। তারপর আমরা ক্ষয়ে চলে যাই। ক্ষয়ের চেয়েছে হচ্ছে ইএফজি এর অর্ধবৃত্তের পরিধি কত। এই যে একটা অর্ধবৃত্ত আছে ইএফজি, এই যে অর্ধবৃত্তের পরিধি চেয়েছে, পুরবৃত্ত না কিন্তু। তাহলে পুরবৃত্তের পরিধি জানি আমরা কি 2πr, তাহলে অর্ধবৃত্তের পরিধি হবে πr। তাহলে কীভাবে করতে হবে দেখো, ইএফজি অর্ধবৃত্তের পরিধি হচ্ছে πr, যেহেতু পুরো বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তো পরিধি তো পরিসীমা, তাই তো পরিধি। আচ্ছা, পরিধি বের করতে বলেছে, তার পাইয়ের মান হচ্ছে 3.1416, তাহলে আর এর মান হচ্ছে 2.5, তাহলে এটা দুটোকে গুণ করলে হয় 7.854 সেন্টিমিটার। এখানে আরও বিস্তারিত বলা আছে যে ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে তাহলে অর্ধেক 2.5, পাই হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, এই যে এখন দেখতে পাচ্ছ, ব্যাসার্ধ হচ্ছে 2.5 আর পাই হচ্ছে 3.1416। আশা করি বুঝতে পেরেছো। ক্ষয়ের অ্যান্সার শেষ এখানে। তারপর গয়ে চলে যায়। গয়টা একটু জটিল, একটু বড়, যে এবিসিডি ইএফজি এর পরিসীমা ও ক্ষেত্রফল কত। আমাদের কি চেয়েছে, এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা এবং ক্ষেত্রফল। পরিসীমা বের করার সূত্র কি, পরিসীমা হচ্ছে চারদিকের যে দৈর্ঘ্যটা টোটাল, তাহলে আমরা কীভাবে বের করতে পারি, এ বি যোগ সিবি যোগ সিডি যোগ ডিই যোগ ইএফজি যোগ জিএ। তাহলে এ বি এর মান কত জানি আমরা 50 সেন্টিমিটার, বিসি এর মান 7.61, সিডি এর মান 7 সেন্টিমিটার, ডি এর মান 5 সেন্টিমিটার, ইএফজি এর মান বের করেছি আমরা কিছুক্ষণ আগে খ থেকে, তো জি এর মান হচ্ছে 12 সেন্টিমিটার। এই সবগুলো যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে পরিসীমা। তো আমরা এখন দেখবো গয়ের উত্তর। ইএফজি তো আমরা খ থেকে পেয়েছি, কত হচ্ছে 7.854 সেন্টিমিটার। তো পরিসীমা বের করার সূত্র আমরা যেটা বললাম এতক্ষণ, চারদিকের যে এটা দৈর্ঘ্যটা সেটা আমরা যোগ করে দেবো। তো এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি, আর অর্ধবৃত্তটা হচ্ছে ইএফজি, তারপর হচ্ছে জিএ, সবগুলো যোগ করলে আমাদের যে মানগুলো আছে, তোমরা প্রশ্ন প্রথম যেই ছবিটা দেখালাম সেখানে তো মানগুলো দিয়ে দিলাম, সেই মানগুলো দেখলে যে অ্যান্সারটা আসবে 54.74 সেন্টিমিটার। এটা হচ্ছে পরিসীমা। তারপর হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলটা দেখো, প্রথমে কি করতে হবে, এজি ইএফ ওয়াই। প্রথমে আমার যে আয়তটা রয়েছে এজি ই
এজি এফইউআই এর ক্ষেত্রফল। এখানে প্রথম ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাদের আয়তক্ষেত্র থাকবে একটা, আর একটা অর্ধবৃত্ত থাকবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 5, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস হাফ পাই আর স্কয়ার। অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে অর্ধবৃত্ত যদি হয় তাহলে জিএফ ই হচ্ছে অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে হাফ পাই আর স্কয়ার, মানে 2 দ্বারা ভাগ আর কি। তখন হাফ পাই এর মান হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে 2.5 হোল স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 69.8175 বর্গ সেন্টিমিটার। তারপর আমরা চলে যাব বাকি আরেকটা বর্গ রয়েছে, সেটা হচ্ছে এক্স ওয়াই সিডি। যেহেতু এটা সবগুলো বাহু সমান তাহলে এটা বর্গ, তাহলে বর্গের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু স্কয়ার 7 স্কয়ার ইকুয়াল টু 49, মানে 49 বর্গ সেন্টিমিটার। তারপর হচ্ছে সিবিএক্স যে সমকোণ ত্রিভুজ, সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি আমরা জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ হচ্ছে হাফ বসালাম, ভূমি হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 7, তাহলে অ্যান্সারটা হবে 21/2 বর্গ সেন্টিমিটার। অ্যান্সার হচ্ছে 10.5 বর্গ সেন্টিমিটার। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আমাদের সবগুলো ক্ষেত্রফল একসাথে যোগ করতে হবে, যেহেতু আমাদের পুরোটার ক্ষেত্রফলই বলেছে, তাহলে ABCDEFG এর ক্ষেত্রফল হচ্ছে AZEFUY এর ক্ষেত্রফল প্লাস YXCD বর্গের ক্ষেত্রফল প্লাস CBX এর ক্ষেত্রফল। তাহলে আমরা তো পেয়েছি এতক্ষণ যে মানগুলো, AZFY এর মান, তারপর হচ্ছে YXCD এর মান, তারপর CBX এর মান, সবগুলো যোগ করলে যেটা আসছে 129.3175। আমি আবার বলছি 129.3175। এটা সবই ইংলিশে লিখবা বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ABCDEFG এর পরিসীমা হচ্ছে 54.747 সেন্টিমিটার, ক্ষেত্রফল হচ্ছে 129, মানে 129.3175 বর্গ সেন্টিমিটার। তারপর আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্নে চলে যাওয়ার আগে আমরা একটু উদ্দীপকটা আবার একটু দেখে আসি, ঠিক আছে? আমার যেহেতু প্রশ্নটা আমি তোমার একটু বুঝিয়ে দিচ্ছি, তো তোমরা যেন স্কুলে যদি স্যারেরা জিজ্ঞেস করে যে কী অঙ্কটা করেছো, জিজ্ঞেস করতেও পারে কিন্তু, তো সেক্ষেত্রে তোমাদের উপকার হবে। সরি, একটু কম্পিউটার প্রবলেম হচ্ছিল, তোমার জন্য অনেক কষ্ট করছি কিন্তু আমরা, তোমরা সেই কষ্টের প্রতিদান দিবে আমাদেরকে সাবস্ক্রাইব করে এবং তোমাদের বন্ধু বান্ধবকে জানিয়ে। তো তৃতীয় প্রশ্নের সৃজনশীল প্রশ্নটা দেখব। এখানে তোমরা দেখো যে তৃতীয় সৃজনশীল প্রশ্নটা 2 নাম্বার যে চিত্র, দ্বিতীয় চিত্র সুষম বহুভুজ, এখান থেকে করা হয়েছে। এই যে এই চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে অষ্টভুজ, এটা সুষম অষ্টভুজ মানে সুষম বহুভুজ। এটা এখানে ওপি এর মান 4 সেন্টিমিটার, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই 4 সেন্টিমিটার। OW, OB, OU, OT প্রত্যেকটা 4 সেন্টিমিটার করে। আশা করি বুঝতে পেরেছো। এখানে থেকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নগুলো দেখে নাও। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন আছে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমরা অলরেডি প্রশ্ন দিয়ে দিয়েছি আমার চ্যানেলে। যারা এখনো প্রশ্ন পাওনি, আমাদের চ্যানেলে একটু ঘাটাঘাটি করলেই প্রশ্নগুলো পেয়ে যাবা। ভিডিও লিস্টে গেলে একটু নিচের দিকে গেলেই তোমরা দ্বিতীয় সপ্তাহের প্রশ্ন লেখা আছে, নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের প্রশ্ন নামে ব্যানার দেওয়া আছে, সেই ব্যানারেই প্রশ্নটা পাবে। আচ্ছা, তারপরে আমরা তৃতীয় প্রশ্নের প্রথম সমাধান বলেছিল যে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল। তো আমরা জানি সুষম ক্ষেত্রে সুষম ক্ষেত্র PQ, এখান থেকে নাম ধরলাম PQRSTUVW, যার কেন্দ্র হচ্ছে ও। ক্ষেত্রটি থেকে 4টি সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। কটি সমদ্বিবাহু উৎপন্ন হবে? 4টি, ঠিক আছে? 4টি সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে এবং কেন্দ্রস্থ কোণ হবে, সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে 8টি, ভুল করেছি, সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে 8টি, কারণ এখানে এই বাহু সমান, OU সমান, OB সমান এবং OW সমান। তাহলে এই একটা সমদ্বিবাহু, একটা সমদ্বিবাহু, একটা, এভাবে 8টা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে এবং কেন্দ্রস্থ কোণ 8টি, সমানভাবে বিভক্ত, প্রত্যেকটি কোণ তো সমানভাবে বিভক্ত। তাহলে ত্রিভুজ OPQ, মানে এই যে ত্রিভুজটা OPQ এর সমান সমান বাহুর দৈর্ঘ্য A, মানে এটার মান ধরেছি A, এটা ধরেছি B, তাহলে A সমান B ইকুয়াল 4 সেন্টিমিটার। আর থিটা হচ্ছে ত্রিভুজ কোণ POQ, এখানে যেহেতু পুরোটা হচ্ছে 360 ডিগ্রি, তাহলে এখানে 8 দ্বারা ভাগ হবে, যেহেতু 8টা কোণ রয়েছে, তাহলে 360/8 45 ডিগ্রি। ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, আমি সূত্র জানি, হাফ ইন্টু AB সাইন থিটা, তাহলে হাফ ইন্টু A এর মান হচ্ছে 4, B এর মান হচ্ছে 4, সাইন থিটার মান হচ্ছে 45, সাইন 45, তাহলে ক্যালকুলেশন করলে 4√2 কে ভাঙালে হচ্ছে 5.657 সেন্টিমিটার স্কয়ার প্রায়। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল।
আমাদের ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, কিছু করার নাই, কারণ আমাদের সৃজনশীল প্রশ্ন রয়েছে 3টা সৃজনশীল প্রশ্ন, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, তো সবগুলো আসলে তোমাদেরকে দেখানো ভিডিওটা একটু বড়ই হবে। তো আশা করছি তোমরা ধৈর্য সহকারে দেখবে এবং আশা করছি উপকৃত হবে, এবং কমেন্ট বক্সে আমরা জানিয়ে দিবে তোমাদের কেমন অনুভূতি হলো, তোমরা ভিডিওটি পেয়ে অ্যান্সারগুলো পেয়ে কেমন লাগলো তোমাদের কাছে, এবং আমাদের জন্য কোনো যদি দোয়া থাকে সেগুলো জানিয়ে দিবে। সমাধান, ক্ষয়ের সমাধান। হচ্ছে সুষম বহুবস্তুর ক্ষেত্রফল। হ্যাঁ, সুষম বহুবস্তু পুরোটার ক্ষেত্রফল দিতে বলেছে, তাহলে আমরা একটা ক্ষেত্রফল বের করলে আমরা 8 দ্বারা গুণ করলেই হবে। তাহলে যেহেতু আমরা সুষম অষ্টভুজের পিকিউ আর এস টি ইউ বি এর থেকে 8টি সমান, এখানে কিন্তু 8 হবে, এটা কিন্তু বাংলা না, এটি ইংলিশে সবগুলো। 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়, এবং প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 4 × √2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সুষম অষ্টভুজ পিকিউ আর এস টি ইউ বি ডব্লিউ এর ক্ষেত্রফল হচ্ছে 8 × 4 √2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 4 × 32 √2 সেন্টিমিটার স্কোয়ার, 4 × 32 √2 কে ভাঙালে হচ্ছে 45.255 সেন্টিমিটার স্কোয়ার। তারপর আমরা দ্বিতীয় সৃজনশীলের 3 নম্বর প্রশ্নে চলে যাই। অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নিম্ন সহস্তর বলে তুমি মনে করো? এখানে কিন্তু একটু বড় ভাবে অ্যান্সার করতে হবে। কীভাবে অ্যান্সারটা করবে দেখো, আমরা এখানে বলে দিচ্ছি, তোমরা ভিডিওটি দেখে আমার বয়সের সাথে সাথে লিখে নিতে পারো। অনিয়মিত আকৃতির এবং সুষম বহুভুজের মধ্যে সুষম বহুভুজের ক্ষেত্রফল নিম্ন অধিকতর সহজ বলে আমি মনে করি। সুষম বহুভুজের মাত্রাগুলো সমান হয়, কিন্তু অনিয়মিত আকৃতির ক্ষেত্রে বিভিন্ন অংশের মাত্রা সমান নয় এবং এর বিভিন্ন অংশ বিভিন্ন আকৃতির হয়, ফলে তাকে বিভিন্ন অংশে বিভক্ত করে প্রত্যেক অংশকে নিয়মিত আকৃতির জ্যামিতিক ক্ষেত্রে পরিণত করে প্রত্যেক অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। অতঃপর বিভিন্ন অংশের ক্ষেত্রফল একত্রে যোগ বা বিয়োগের মাধ্যমে প্রদত্ত অনিয়মিত ক্ষেত্রটির ক্ষেত্রফল পাওয়া যায়, যা তুলনামূলক কঠিন। উদ্দীপকের প্রথম চিত্রে অনিয়মিত আকৃতির ক্ষেত্রটি তার উৎকৃষ্ট প্রমাণ। অপরদিকে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য নির্দিষ্ট জ্যামিতিক সূত্র রয়েছে, যা প্রয়োগ করে সহজে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আমরা দেখলাম এতক্ষণ যে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সহজ, কারণ এখানে একটা সূত্র দেওয়া আছে, যেখানে আমি যতগুলো বহুভুজ হবে ততগুলো গুণ করে দেবো। কিন্তু অনিয়মিত আকৃতিতে আমাদের যে বৃত্ত আলাদা করে করা লাগলো, অর্ধবৃত্তটা, তারপর হচ্ছে পরিধি, বর্গ, তারপর আয়ত, ত্রিভুজ, এগুলোকে আলাদা আলাদা করে তারপর যোগ করতে হলো। অনেক সময় সুষম বহুভুজকে বিভিন্ন অংশে বিভক্ত করলে ছোট ছোট সমান ক্ষেত্রফল বিশিষ্ট নিয়মিত আকৃতির জ্যামিতিক ক্ষেত্র উৎপন্ন হয়। সেক্ষেত্রে ছোট আকৃতির ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করে প্রাপ্ত ফলকে অংশের সংখ্যা দ্বারা গুণ করে সহজে সুষম বহুভুজটির ক্ষেত্রফল পাওয়া যায়। উদ্দীপকের দ্বিতীয় সূত্রের সুষম বহুভুজটি তার উৎকৃষ্ট প্রমাণ। এবার আমরা প্রমাণে চলে আসবো যে আসলে আমরা কি করেছি। আবার সুষম বহুভুজ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে, যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে n(a²/4 cot 180/n ডিগ্রি এই সূত্রটি প্রয়োগ করে অতি সহজে সুষম বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা যায়। কিন্তু অনিয়মিত আকৃতির ক্ষেত্রে বিভিন্ন অংশ ত্রিভুজ, আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার, উপবৃত্তাকার বা আরও বিভিন্ন রকমের হয় বলে এর ক্ষেত্রফল নির্ণয় করার এ ধরনের কোন নির্দিষ্ট সূত্র নেই। সহজে সুষম বহুভুজটির ক্ষেত্রফল পাওয়া যায়। উদ্দীপকের দ্বিতীয় চিত্রে সুষম বহুভুজটি তার উৎকৃষ্ট প্রমাণ। সর্বোপরি আমি মনে করি অনিয়মিত আকৃতির ক্ষেত্র অপেক্ষা সুষম বহুভুজ ক্ষেত্রফল নির্ণয় অধিকতর সহজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মধ্যে এখানে শেষ করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তোমরা যারা আমাদের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছো, তারা আশা করছি সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার লিখতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, তোমার যদি একটু হলো উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবে, এবং পাড়া প্রতিবেশী যারা আছে 6 থেকে 9 পর্যন্ত এবং 10 পর্যন্ত সবাইকে জানিয়ে দিবে যে তারুল একাডেমিতে অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলোর অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে, সালাম।